ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাসরুম। আমরা আজকে ক্লাস 12-এর একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। চ্যাপ্টার নাম হচ্ছে পৃষ্ঠতলীয় রসায়ন বা সারফেস কেমিস্ট্রি। এটা সারফেস কেমিস্ট্রি পার্ট 1 প্রথম অংশ। একটা কথা বলে রাখি যে আমাদের 12-এ এই চ্যাপ্টারে আমাদের টোটাল মার্কস আছে 4, মানে ফুল মার্কস আছে 4 মার্কস। এই 4 নম্বরের মধ্যে এমসিকিউ থাকবে একটা, অর্থাৎ এখান থেকে একটা এমসিকিউ আছে। এসএ কিউ মানে 1 নম্বরের এসএ কিউ সেটা থাকবে একটা, আর 2 নম্বরের কোশ্চেন থাকবে একটা। তাহলে 2 নম্বরের কোশ্চেন একটা, তাহলে এই দিয়ে টোটাল হবে 4 নম্বর। ঠিক আছে, তাহলে আমরা দুটো শর্ট কোশ্চেন আর একটা 2 নম্বরের কোশ্চেন আমরা এখান থেকে পাচ্ছি। চ্যাপ্টারগুলো থেকে আমরা কাজটা করতে পারবো। দেখো, সারফেস কেমিস্ট্রি কথাটার নাম শুনেই একটা কথা তো পরিষ্কার, আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমরা এখানে এমন কিছু নিয়ে আলোচনা করব যেখানে কোনো পদার্থের সারফেস বা বাউন্ডারি বলো বা বাইরের তল, পৃষ্ঠতল যেটাকে বাংলায় বলি, সেই পৃষ্ঠতল সংক্রান্ত বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব এবং তার সেই রিলেটেড যে কেমিস্ট্রি সেটা আমরা এখানে আলোচনা করব। যাই হোক, এই সারফেস কেমিস্ট্রির মধ্যে প্রথম যে অংশটা আমাদের কাছে জানতে হবে সেটাকে বলা হয় অ্যাডসরপশন, বাংলা হচ্ছে অধিশোষণ। প্রশ্ন হচ্ছে এই অধিশোষণ কি? অধিশোষণটা একটা প্রক্রিয়া। কি প্রক্রিয়া? আমি একদম সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। যেমন দেখো, ধরা যাক কোন একটা পদার্থ আছে, এই পদার্থের সাথে অন্য একটা পদার্থ আমি এর মধ্যে অন্য কিছু পদার্থ যোগ করলাম। যখন অন্য পদার্থ যোগ করলাম দেখতে পেলাম যে এই যে পদার্থটা ছিল সেই এই পদার্থটা একই রকম দেখতে মনে করে, পদার্থটার বাইরে একদম সারফেসে এই যে পদার্থগুলো আটকে যাচ্ছে। তাহলে যদি এটা হয় তাহলে আমরা এই ঘটনাকে বলবো অধিশোষণ। তাহলে অধিশোষণ বা অ্যাডসরপশন ব্যাপারটা হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোনো একটি পদার্থের পৃষ্ঠতলে অন্য একটি পদার্থ আটকে যায়। ঠিক আছে, একদম সিম্পল। আমি উদাহরণ বোঝার জন্য উদাহরণ দিচ্ছি, উদাহরণ অনেক আছে, আমরা কেমিস্ট্রি রিলেটেড উদাহরণই দেবো। যেমন করে অ্যামোনিয়া একটা গ্যাসপূর্ণ গ্যাস দ্বারা যদি তুমি চারকোল যোগ করো তাহলে দেখতে পাবে চারকোলের পৃষ্ঠতলে অ্যামোনিয়া গ্যাসটা অধিশোষিত হয়ে গেছে। এটা তো গেল আমাদের এখানে উদাহরণ। যেমন ইক্ষু শর্করা উপাদানের অধিশোষণ প্রক্রিয়ার সাহায্যে যে ওর মধ্যে যে মানে অপদ্রব্যগুলো থাকে, চিনির অধিশোষণ প্রক্রিয়ার সাহায্যে অপদ্রব্যগুলোকে কিন্তু আলাদা করতে পারে। সেই জন্যই চিনিটা মানে অনেক সময় কি হয়, চিনিটা কালার হয়ে যায়, সেটাকে বর্ণহীন চিনিতে রূপান্তরিত করার জন্য কিন্তু অধিশোষণটা ব্যবহার করি। এগুলো নর্মাল উদাহরণ। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি এমনি বোঝার জন্য, বলছি, এটা পরীক্ষার সময় লিখবে না বা ভাববে না বিষয়টা এরকম করে। একদম ভাবো একটা ক্রিকেট বল। একটা ক্রিকেট বলকে তুমি জলে একটু মানে জলে ভিজিয়ে ধুলোয় ছেড়ে দিলে কি হবে? ধুলোগুলো ক্রিকেট বলের ওপর আটকে যাবে। হ্যাঁ, ঠিক সেরকম একটা ভাবতে পারো, তবে উদাহরণ কিন্তু এটা দেবে না পরীক্ষার সময়। ঠিক আছে, কারণ ব্যাপারটা একটু আলাদা, বোঝার জন্য বললাম কথাটা। যদিও ব্যাপারটা ওরকম ব্যাপার নাও, মানে সম্ভাবনার চান্স কম। উদাহরণটা বইয়ের থেকে যেগুলো আছে সেগুলো দেখে নেবে। যাও, এবার দেখো, এখানে 2 রকম পদার্থ প্রয়োজন। একটা হচ্ছে যার পৃষ্ঠতলে আটকাবে, আর একটা হচ্ছে যে আটকাবে। এই যে যার পৃষ্ঠতলে আটকাবে তাকে বলা হয় অধিশোষক বা অ্যাডসরবেন্ট। আর যে আটকাবে, যে পদার্থগুলো আটকে যাচ্ছে, এই যে এই পদার্থগুলো, তাকে বলা হয় অ্যাডসরবেট বা অধিশোষিত পদার্থ। অধিশোষিত পদার্থ বা অ্যাডসরবেট, BATE। তাহলে অ্যাডসরবেট বা অধিশোষিত পদার্থ আর অধিশোষক, তাহলে এটা হচ্ছে অধিশোষক আর এটা হচ্ছে অধিশোষিত পদার্থ। তার মানে নর্মালি অধিশোষণের সময় অধিশোষকের পৃষ্ঠতলে অধিশোষিত পদার্থগুলো অধিশোষণ ঘটে, ব্যাপারটা এরকম। তাহলে অধিশোষক, দেখো যার পৃষ্ঠতল, তাহলে পৃষ্ঠতল কোন কোন পদার্থের অবস্থা থাকতে পারে? কঠিন আর তরল। তার মানে অধিশোষকটা হয় কঠিন হবে বা তরল হবে। আর অধিশোষক অর্থাৎ যে অধিশোষণ হবে, যার অধিশোষিত পদার্থ, সে কঠিন, তরল, গ্যাসীয় 3 রকমই হতে পারে। গ্যাস হলে বেটার হবে, এইরকম। তার মানে আশা করছি আমরা অধিশোষণটা কমপ্লিট করেছি। এর সাথে সাথে আমরা আর একটা জিনিস শুনবো, সেটা হচ্ছে বিশোষণ বা ডিসঅর্পশন। বিশোষণটা কি? বিশোষণটা হচ্ছে ডিসঅর্পশন। ডিসঅর্পশন মানে এই যে অধিশোষণ মানে কি, একটা পৃষ্ঠতলে অন্য একটা পদার্থ আটকে যাওয়া, এটাকে অধিশোষণ বলে।
আর আমি যদি এই একটা পদার্থের পৃষ্ঠতলে একটা পদার্থ আটকে ছিল, এটাকে যদি আলাদা করে দিই, দুটো পদার্থ আলাদা করে দিই, অর্থাৎ আটকে যাওয়াটা অধিশোষণ, আর ওগুলো আলাদা করে দিই যদি আমরা, তাহলে পাবো বিশোষণ। অর্থাৎ অধিশোষণের বিপরীত প্রক্রিয়াটাকে বিশোষণ বলে। ব্যাপারটা এরকম, মানে অধিশোষকের পৃষ্ঠতলে অধিশোষিত পদার্থগুলো যে আটকে ছিল সেগুলোকে আলাদা করা বা দুটো পৃথক করার ঘটনাকে বলা হয় বিশোষণ। এবার আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে শোষণ। শোষণ এর ইংলিশ হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন, শোষণ। ঠিক আছে, দেখো আমরা শোষণ ব্যাপারটা জানি। শোষণ কি? শোষণ হচ্ছে অ্যাবসর্পশন। অ্যাবসর্পশন কি? ধরা যাক কোন একটা পদার্থ রয়েছে, সেই পদার্থের মধ্যে একটা পদার্থ আটকে যাচ্ছে। এবার এই আটকানোর ব্যাপারটা এটা কিন্তু এর ইনার ফেজে হচ্ছে বা বাল্কে হচ্ছে, মানে ভিতরের প্রান্তে। তাহলে সেটাকে আমরা অধিশোষণ বলতে পারি। যেমন দেখো কি, যেমন আমরা যদি এমন ভাবে ভাবি যে ধরো জলের মধ্যে অ্যামোনিয়া যোগ করলাম, তাহলে কি হবে? অ্যামোনিয়াটা জলের সমস্ত জলের মধ্যে সমানভাবে মিশে গেল। তার মানে এটা কিন্তু শোষণ, অধিশোষণ নয়। ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে জল যোগ করলাম, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারা জলের যে শোষণ হচ্ছে, এটাও কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইডের অভ্যন্তরে সমানভাবে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। একটা স্পঞ্জের টুকরোকে যদি জল দিই, তাহলে কি হবে? জলটা স্পঞ্জের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে এটাও কিন্তু স্পঞ্জের, এমন না স্পঞ্জের বাইরে থাকছে, জলটা কিন্তু স্পঞ্জের মধ্যে ঢুকে যাচ্ছে। তার মানে আমরা একটা জিনিস এখানে পেয়ে গেলাম। আর একটা বিষয়, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অধিশোষণ আর শোষণের পার্থক্য। তাহলে আমরা পেলাম অধিশোষণ ও শোষণের পার্থক্য। এটা আমরা কিন্তু এক্ষুনি পেয়ে যাব। স্বাভাবিক, কাকে বলে দিয়ে, উদাহরণ দিয়ে, এগুলো অনেকগুলো দিয়ে পার্থক্য দিয়ে উদাহরণটা না দেওয়াটাই ভালো। একটা পৃষ্ঠতলের ঘটনা, একটা অংশের, সমগ্র অংশের ঘটনা, একটা মানে অধিশোষণের হারটা পৃষ্ঠতলের ওপর নির্ভর করে, শোষণের হারটা পৃষ্ঠতলের ওপর নির্ভর করে না, এরকম ব্যাপার আর কি। যা পৃষ্ঠতলের সক্রিয়তার উপর নির্ভর করে, এটা পৃষ্ঠতলের সক্রিয়তার উপর নির্ভর করে না, এরকম করে কিছু। বেশ কিছু ঘটনা আছে যেটা অধিশোষণ এবং শোষণ দুটো একসাথে ঘটে। যেমন একটা চকের মধ্যে আমি যদি কোনো কালি দিয়ে দিই, তাহলে দেখতে পাবো যে কালির ওপরের অংশ, মানে কালির যে রঙিন অংশটা চকের বাইরে লেগে থাকে, আর ভেতরে যে চকটা ভাঙি দেখতে পাবো চকটা ভিজে গেছে, অর্থাৎ জলীয় অংশটা কিন্তু ভেতরে ঢুকে যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অধিশোষণ এবং শোষণ এবং অধিশোষণ একই সাথে ঘটে। এবার আসছি অধিশোষণের কারণ। অধিশোষণটা কেন ঘটে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একদম সিম্পল ভাবে ভাবো যে অধিশোষণটা কোথায় ঘটে? পৃষ্ঠতলে ঘটে। তাহলে পৃষ্ঠতলে ঘটে কারণ কি? একদম সিম্পল ভাবে ধরো একটা পদার্থ আমি ভাবছি, তাহলে একটা পদার্থ যদি ভাবি, যদি কঠিন পদার্থ হয়, তাহলে কি হবে? কঠিন পদার্থ একটা তল মনে করো, তাহলে এই যে তলে, এখানে তলের বিভিন্ন কণা আছে, এখানে বিভিন্ন কণা আছে, এরকম তো। তাহলে এই যে কণাগুলো, ভেতরের যে কণাগুলো রয়েছে, সেগুলো কিন্তু চারিদিকে সবার সাথে বন্ধন করে রয়েছে। কিন্তু দেখো যেগুলো একদম ওপরে রয়েছে, সেগুলো কিন্তু কোনোভাবেই কারোর সাথে বন্ধন করে নেই। মানে একদিকে কণা আছে আর ওপর অংশ কিন্তু ফাঁকা আছে। অর্থাৎ এই যে কণাগুলো রয়েছে, এই কণার নিচের যে কণাগুলো রয়েছে, নিচের কণাগুলো দেখো, এই যে কণাটা, এই কণাটা দেখো চারিদিকে বন্ধন করে আছে। তাহলে এর কোনো বন্ধন করার কোনো স্কোপ নেই, কোনো পাশ থেকে কেউ আসতেও পারবে না। যদি ভেতরে কেউ আসে তাহলে আলাদা জিনিস, তাহলে সেটা শোষণ হবে। কিন্তু অধিশোষণ হতে গেলে এই যে এখানে যেটা কোনো কণা আসে, এই যে কণাটা, এই কণাটা কিন্তু এইদিকে আকর্ষণ করে আছে, এই সামনে কোনো কণা নেই, তাহলে এই কিন্তু এর সাথে আকর্ষণ করতে পারবে। অর্থাৎ এটা অধিশোষণ পৃষ্ঠতলে ঘটে। তাহলে কিছুই না, একদম সিম্পল জিনিস, সেটা হচ্ছে তরল বা কঠিন যাই বলো না কেন, উপরিতলে যে কণাগুলো রয়েছে, সেই কণাগুলো চারিদিকে সমান কণা দ্বারা পরিব্যাপ্ত নয় বা স্পেরিক্যালি সিমেট্রিক্যালি সারাউন্ডেড নয়। কিন্তু ভেতরের যে কণা আছে, এটা কিন্তু স্পেরিক্যালি সিমেট্রিক্যালি সারাউন্ডেড, অর্থাৎ আশেপাশে কণাদের সমানভাবে সুবিন্যস্ত থাকছে, যার জন্য আশেপাশে কোনো কণাকে আকর্ষণ করতে পারছে না, পৃষ্ঠতলে পাচ্ছে। এই জন্য এটা পৃষ্ঠতলের ঘটনা। একটা দেখে লেখো এই ব্যাপারটা। এরপরে আরো একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে অধিশোষণটা একটা একদম খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলছি, যে অধিশোষণের ক্ষেত্রে একটা তাপদায়ী বিক্রিয়া। তাপদায়ী মানে কি? তাপদায়ী মানে এই প্রক্রিয়ার ডেল এইচটা নেগেটিভ হবে। প্রশ্ন হলো কেন নেগেটিভ হবে? দেখো আমরা যদি একদম সিম্পল ভাবে ভাবি যে ডেল জি সমান কি? ডেল এইচ মাইনাস টি ডেল এস, এটা আমরা গিবসের মুক্ত শক্তিতে জানি। এবার দেখো তাহলে ডেল এইচ মানে কি? ডেল এইচ মানে ডেল জি প্লাস টি ডেল এস। অধিশোষণটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, আর স্বতঃস্ফূর্ত মানে স্পন্টিনিউয়াস প্রসেস। আর স্পন্টিনিউয়াস প্রসেস হলে আমরা জানি যে কোনো স্পন্টিনিউয়াস প্রসেসে ডেল জিটা কি হবে? নেগেটিভ। আবার অধিশোষণে একটা পদার্থের পৃষ্ঠতলে আরেকটা পদার্থ আটকে যায়। যদি একটা পদার্থের পৃষ্ঠতলে আর একটা পদার্থ আটকে যায়,
তাহলে একটা কথা পরিষ্কার, এখানে র্যান্ডামনেস মানে বিশৃঙ্খলতা অবশ্যই কমবে, মানে এনট্রপিটা হ্রাস পাবে, এনট্রপিটা কমে যাবে। তার মানে ডেল এস মাস্ট বি নেগেটিভ। তাহলে দেখো, ডেল জিও নেগেটিভ ফর স্পন্টেনিয়াস প্রসেস, ডেল এস নেগেটিভ সেটা মানে কেন হচ্ছে, সেটা হচ্ছে অধিশোষণের প্রক্রিয়ার জন্য। কারণ অধিশোষণে একটা পদার্থের উপর একটা পদার্থ আটকে যাচ্ছে, আর পদার্থ যদি আটকে যায় তাহলে ফ্রি মুভমেন্ট বা বিশৃঙ্খলতাটা অটোমেটিক কমে যাবে, আর অটোমেটিক কমে গেলে ডেল এসটা অবশ্যই নেগেটিভ হবে। তাহলে দেখো ডেল জির ডেল এইচ এর মানটা দেখো, ডেল এইচ মানে কি, এটা নেগেটিভ প্লাস এটাও নেগেটিভ। তা দুটো নেগেটিভ সংখ্যা যদি তুমি অ্যাডিশন করো, যোগ করো, তাহলে এটা কি হবে, অবশ্যই নেগেটিভ হবে। তার মানে ডেল এইচ অবশ্যই নেগেটিভ। তার মানে যে কোনো অধিশোষণ প্রক্রিয়ায় ডেল এইচটা নেগেটিভ হবে, ডেল জিটা নেগেটিভ হবে, ডেল এসও নেগেটিভ হবে। মনে রাখা খুব সহজ, সব কটাই নেগেটিভ হবে, ঠিক আছে। কিন্তু এই দুটো তো বাধ্য হতে, আর এটাও হচ্ছে আর কি। ওই জন্য পরীক্ষার সময় প্রশ্ন যদি আসে যে অধিশোষণ একটি তাপদায়ী বিক্রিয়া ব্যাখ্যা করো, তাহলে কিন্তু আমি যে কথাগুলো বললাম এগুলো একটু গুছিয়ে লিখতে হবে। এবার আসছি, অধিশোষণ কয় প্রকার। অধিশোষণের প্রকারভেদ, অধিশোষণ যদি প্রকারভেদ দেখো, দু রকম অধিশোষণ আছে, একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে রাসায়নিক। তাহলে অ্যাডসর্পশন can classified into two categories. First one is physical adsorption or physorption বলে, physical adsorption ভৌত, আর একটা বলা হয় কেমিক্যাল বা রাসায়নিক। প্রশ্ন হলো কি এটা, অধিশোষণ মানে একটা পদার্থের সাথে একটা পদার্থ আটকে যাওয়া। এই যে অধিশোষণ মানে একটা পদার্থের সাথে একটা পদার্থ আটকে যাওয়া, তার মানে নিশ্চয়ই এর মধ্যে এখন আকর্ষণ বল কাজ করে। এই যে আকর্ষণ বলটা যদি নর্মাল ভ্যান্ডারওয়াল টাইপ অফ আকর্ষণ বল হয়, অর্থাৎ নর্মাল যে আকর্ষণ বল থাকে একটা অনুর সাথে একটা অনুর, সেরকম যদি আকর্ষণ বল হয়, দুর্বল আকর্ষণ বল যদি হয়, তাহলে সেই ধরনের অধিশোষণকে আমরা ভৌত অধিশোষণ বলবো। আর যদি তাদের মধ্যে একটা তীব্র আকর্ষণ বল কাজ করে, রাসায়নিক বন্ধনের মতো আকর্ষণ বল কাজ করে, তাহলে তাকে আমরা রাসায়নিক অধিশোষণ বলবো। বুঝতেই পারছো, ভৌত অধিশোষণের ক্ষেত্রে একটা পদার্থের সাথে একটা পদার্থ মানে অধিশোষক আর অধিশোষিত পদার্থগুলোকে পৃথক করা সহজ অপেক্ষাকৃত, রাসায়নিক ক্ষেত্রে অপেক্ষাকৃত কষ্টকর। ভৌত অধিশোষণের ক্ষেত্রে যেহেতু আকর্ষণ বলটা কম, তাই কম শক্তি উৎপন্ন হবে, তাপের উদ্ভবের পরিমাণটা অনেক কম, মোটামুটি 4 থেকে 40 কিলো জুল পার মোল হয়। আর রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে যদি রাসায়নিক বিক্রিয়া হয়, তার মানে এটা বললাম 4 থেকে 40 অ্যারাউন্ড কিলো জুল পার মোল শক্তির উদ্ভব হয়। আর এক্ষেত্রে শক্তির উদ্ভব যদি বলি, তাপের পরিমাণ যদি বলি, সেটা হচ্ছে অ্যারাউন্ড 40 থেকে 200 কিলো জুল পর্যন্ত হতে পারে পার মোলে, ঠিক আছে। এবার দেখো এটা কি হচ্ছে, এটা ভৌত অধিশোষণের ক্ষেত্রে কি হবে, বললাম দুর্বল আকর্ষণ বল কাজ করে, এর ক্ষেত্রে তীব্র আকর্ষণ বল কাজ করে। এর ক্ষেত্রে রাসায়নিক বন্ধন দেখা যায় না, এক্ষেত্রে রাসায়নিক বন্ধন দেখা যায়। এর ক্ষেত্রে দেখো একটা লেয়ার মানে অধিশোষক, এর পৃষ্ঠতল আর একটা পদার্থ আটকে আছে, কিন্তু এর উপর দিয়ে আমাদের আরো একটা লেয়ারও থাকতে পারে। কারণ দেখো আকর্ষণ বল, সামান্য আকর্ষণ বল করলেই এটাকে আটকে রাখতে পারবে, মানে মাল্টি লেয়ার অর্থাৎ একাধিক লেয়ার তৈরি হতে পারে। কিন্তু এর ক্ষেত্রে যদি রাসায়নিক বন্ধন, তাই রাসায়নিক বন্ধন মানে একটা নির্দিষ্ট লেয়ার পর্যন্ত সীমাবদ্ধ হবে, এর ওপরে কোনো লেয়ার থাকতে পারে না। কারণ এর ওপরে যদি কোনো কণা থাকে, সেই কণাটার সাথে এই কণাটার কোনো কন্ট্যাক্ট এরিয়া নেই, তাহলে এইভাবে কোনো কণা থাকতে পারে না, একটা লেয়ার অর্থাৎ মোনো লেয়ার। তার মানে এর সাথে সাথে আমরা আর একটা জিনিসও শিখলাম, সেটা হচ্ছে ভৌত অধিশোষণ, রাসায়নিক অধিশোষণ কি, ভৌত অধিশোষণের কিছু বৈশিষ্ট্য, রাসায়নিক অধিশোষণের কিছু বৈশিষ্ট্য, এবং অবশ্যই ভৌত এবং রাসায়নিক অধিশোষণের পার্থক্য। তাহলে একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে ভৌত ও রাসায়নিক অধিশোষণের পার্থক্য। ঠিক আছে, এই কোশ্চেনটা অনেকবার এসছে পরীক্ষার সময়, আর উদাহরণটা পড়ে রাখবে। আর একটা কথা বলে রাখি, এখানে এমন একটা বিক্রিয়া রয়েছে, মানে এমন একটা পরিবর্তন রয়েছে, মনে রাখবে যে নিকেলের ওপরে হাইড্রোজেন, হ্যাঁ, নিকেলের ওপরে যদি হাইড্রোজেন চালনা করো, এই যে এটা কিন্তু দুরকম বিক্রিয়া হতে পারে। কেমন বলা হচ্ছে, ঘরের উষ্ণতায় যেটা যদি আমরা বলি যে ঘরের উষ্ণতায় নিকেল চূর্ণের ওপর হাইড্রোজেন গ্যাস যদি আমি চালনা করি, তাহলে এটা কিন্তু একটা অধিশোষণ প্রক্রিয়া। কিন্তু যদি উষ্ণতায় বৃদ্ধি হয় তাহলে হাইড্রোজেন পরমাণু নিকেলের সাথে রাসায়নিক বিক্রিয়া করে, তখন কিন্তু এটা একটা রাসায়নিক অধিশোষণ। তাহলে ঘরের উষ্ণতায় যদি হয় তাহলে ভৌত অধিশোষণ,
যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে এটা কিন্তু রাসায়নিক অধিশোষণের পার্থক্য, মানে উষ্ণতার তারতম্যের জন্য এই যে নিকেলের উপরে হাইড্রোজেন যদি আমি পাঠাই তাহলে এই যে এটা কখনো ভৌত কখনো রাসায়নিক, সেটা হচ্ছে এর উষ্ণতার ওপর নির্ভর করবে। কম উষ্ণতায় ভৌত, বেশি উষ্ণতায় রাসায়নিক। ঠিক আছে, ওকে ওকে। এবার আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে অধিশোষণ প্রক্রিয়াটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। দেখো, অধিশোষণ প্রক্রিয়া নির্ভরশীলতা বলতে আমরা একদম খুব সিম্পল ভাবে জানবো। 1 নম্বর হচ্ছে অধিশোষক পদার্থের উপর। আমরা যদি বলি কঠিন পদার্থের উপর গ্যাসীয় পদার্থের অধিশোষণ, তাহলে একটা হচ্ছে গ্যাসের প্রকৃতির ওপর, একটা হচ্ছে গ্যাসের প্রকৃতি। এক একটা গ্যাসের অধিশোষণের হার এক এক রকমের। সেক্ষেত্রে যে সমস্ত গ্যাসের অধিশোষণের হার যেমন তার উপর নির্ভর করে। যেমন দেখো, এটার ক্ষেত্রে আমরা ভাবতে পারি সংকট উষ্ণতা। আমরা জানি যে গ্যাসের সংকট উষ্ণতা যত বেশি সেই গ্যাসের অধিশোষণের হার তত বেশি। মানে সংকট উষ্ণতা বেশি হলে অধিশোষণের হারটা কিন্তু বেশি হবে, এটা কিন্তু মাথায় থাকে যেন। ঠিক আছে, আচ্ছা। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অধিশোষকের প্রকৃতি। তাহলে এরপরে 2 নম্বর হচ্ছে অধিশোষক, যে অধিশোষণ করবে আর কি। তাহলে অধিশোষকের প্রকৃতি। দেখো, অধিশোষক মানে যে আটকাচ্ছে, যার পৃষ্ঠতলে পদার্থটা আটকাচ্ছে তার প্রকৃতির উপর নির্ভর করে। সে যদি এমন হয়, সে যদি খুব ভালো করে পৃষ্ঠতলের পদার্থগুলো আকর্ষণ করে তাহলে বেশি হবে, আর না হলে কম হবে। আর একটা হচ্ছে উষ্ণতা, তাপমাত্রা। আমি শুধু টি লিখলাম, তাপমাত্রা বা উষ্ণতা। এই উষ্ণতার উপর নির্ভরশীলতা বলতে এটা কিন্তু নির্ভর করে যে এটা ভৌত অধিশোষণ আর রাসায়নিক অধিশোষণ। আমরা যদি ভৌত অধিশোষণের ক্ষেত্রে বলি, আমরা জানি উষ্ণতা যত বাড়বে অধিশোষণের হারটা তত কমতে থাকে। অধিশোষণের হারকে আমরা x/m দিয়ে প্রকাশ করতে পারি। x/m, x হচ্ছে অধিশোষিত পদার্থের পরিমাণ আর m হচ্ছে অধিশোষকের পরিমাণ। ঠিক আছে, অধিশোষিত পদার্থের পরিমাণ সেটাকে আমরা x দিয়ে প্রকাশ করি, সেটা গ্রামে বা ml এ বলতে পারি। আর m হচ্ছে অধিশোষক এর পদার্থের পরিমাণ। ঠিক আছে, এটাও গ্রামে প্রকাশ করি। ঠিক আছে, এটা তাপমাত্রার কথা বলি। যদি ভৌত অধিশোষণ হয় এটা কিন্তু এরকম একটা কার্ভ আসে, মানে এরকম একটা কার্ভ আসে। অর্থাৎ যত উষ্ণতা বাড়বে অধিশোষণের যে হার সেটা কিন্তু কমতে থাকবে। এটা কার ক্ষেত্রে? ভৌত অধিশোষণের ক্ষেত্রে। আর রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কেমন হবে? আমরা জানি রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে আমরা জানি যে রাসায়নিক অধিশোষণ একটা রাসায়নিক বিক্রিয়া, তো আর রাসায়নিক বিক্রিয়াগুলো একটা নির্দিষ্ট তাপমাত্রায় ভালো হয়। তার মানে এটা প্রথম অবস্থায় খুব কম থাকবে, কমে একটু বাড়তে থাকবে, বেড়ে আবার লাস্টে কমে যাবে। অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রায় এই রাসায়নিক বিক্রিয়া সবচেয়ে ভালো হয়। তার জন্য এক নির্দিষ্ট তাপমাত্রায় এটা ভালো হয়। কিন্তু মনে রাখবে এই দুটোর ক্ষেত্রেই চাপটা কিন্তু স্থির হতে হবে। কোনটা স্থির হতে হবে? চাপটা স্থির হতে হবে। এবার আসছে আর একটা বিষয়, চতুর্থ, যেটা নির্ভর করে লাস্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে চাপের ওপর। চাপের ওপর কি করে নির্ভর করে? এই চাপের ওপর কিভাবে নির্ভর করে অধিশোষণ? দেখো, এটাকে স্থির চাপে আগের গুলো পেয়েছিলাম, এটাকে আইসোবারিক বলে। আর এখন যেটা পাবো এটা হচ্ছে উষ্ণতা স্থির রেখে চাপের ওপর কিভাবে নির্ভরশীলতা, একে বলা হয় সমউষ্ণ লেখচিত্র। এবং এক্ষেত্রে ফ্রেনলিচ নামে একজন বিজ্ঞানী, তিনি বললেন যে x/m ইজ প্রপোর্শনাল উইথ p⁴ 1/n। তিনি বললেন 1/n এর মানটা চাপের কোন রেঞ্জে চাপ আছে, অর্থাৎ কোন মানের চাপটা তার উপর নির্ভর করে। আমরা যদি এটা ইকুয়াল করি তাহলে এটা হবে k × p⁴ 1/n। তিনি বললেন যদি চাপ খুব কম হয়, তখন 1/n নিয়ারলি 1। তখন 1/n কত? নিয়ারলি 1। অর্থাৎ খুব কম চাপে x/mটা প্রেসারের সমানুপাতি, এবং চাপ যদি খুব বেশি হয়, তখন 1/nটা নিয়ারলি 0। তখন x/mটা p এর 0 ঘাতের সমানুপাতি। অর্থাৎ আমরা যদি বলি, ছবিটা যদি আঁকি, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে এদিকে আমরা x/m যদি বলি, এদিকে যদি p বলি, তাহলে প্রাথমিক অবস্থায় এটা সমানুপাতি ছিল, আস্তে আস্তে সমানুপাতি হতে হতে একটা সময় পর এটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। মানে এই যে এখান থেকে এটা হচ্ছে p এর নির্ভরশীলতা নির্ভর করছে না, প্যারালাল টু p অ্যাক্সিস। আর এই অংশটা একদম প্রপোর্শনাল, মানে অ্যাকচুয়ালি 1/n এই অঞ্চলতে প্রায় 1, আর 1/n এই অঞ্চলে প্রায় 0। তা 0 বলে p এর উপর নির্ভর করে না। আর এই অঞ্চলে হচ্ছে 1/n এর মানটা 0 থেকে 1 এর মধ্যে। তার মানে 1/n এর মানটা কিন্তু 0 থেকে 1 এর মধ্যে হবে। 1/n এর মান বলছে, ঠিক আছে।
ওকে, এবার দেখো আমরা এদিকে লগ নিতে পারি আগের সমীকরণটা। আমি একটু আগে সমীকরণটা পেলাম কি, পেলাম যে এক্স বাই এম ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/n। আমরা যদি ওদিকে লগ নিই কি পাবো, লগ এক্স বাই এম ইজ ইকুয়াল টু লগ কে প্লাস 1/n লগ পি। তাহলে আমরা যদি একটা লেখচিত্র আঁকি নির্দিষ্ট শর্তে, নির্দিষ্ট উষ্ণতায় অবশ্যই, সেটা হচ্ছে একদিকে আমরা লগ এক্স বাই এম বসালাম, আর একদিকে যদি আমরা বসাই লগ পি বা লগ সি বলতে পারি, যাই হোক লগ পি বললাম, তাহলে এটা কিন্তু ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। এটা যদি ওয়াই বলি, এটা কিন্তু এম, এটা এক্স, এটা সি, তাহলে ওয়াই, এটা সি প্লাস এম এক্স। তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এটা হচ্ছে একটা সরলরেখা প্রকাশ করে। এর নতিটা স্লোপটা হবে 1/n, স্লোপের মানটা হবে 1/n, অর্থাৎ স্লোপের যে মানটা বার করতে পারবো সেটা হচ্ছে 1/n। এইভাবে আমরা ফ্রেন্ডলিচের অ্যাডজর্পশন আইসোথার্মটা পেলাম। এবার আসছে এই আর একটা বিষয় নির্ভর করে, সেটা হচ্ছে অধিশোষকের অধিশোষকের সক্রিয়করণ। অধিশোষকটা যদি খুবই সক্রিয় হয় তাহলে সেটা কিন্তু অধিশোষণটা খুব বেশি হয়। এবার হচ্ছে অধিশোষণের প্রয়োগ। অধিশোষণের প্রয়োগ যদি বলো, অধিশোষণ কোথায় কোথায় কাজে ব্যবহার করা হয়, যেমন বায়ুশূন্য স্থান তৈরি করতে ব্যবহার করা হয়। এটা উদাহরণটা পড়ে নেবে একটু একটু আগে বললাম, প্রথমেই বলেছি যে ওই চিনিরকে যে অশুদ্ধগুলো থাকে অশুদ্ধ দূরীকরণে ব্যবহার করা হয়, অসমসত্ব অনুঘটক অধিশোষণ ব্যবহার করা হয়, জলীয় বাষ্প দূরীকরণে ব্যবহার করা হয়, গ্যাস মুখোশ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এই টার্মগুলো একটু বইয়ের থেকে বিষয়গুলো রয়েছে, একবার পড়ে নেবে, দেখবে বইয়ে 5.6 যে অনুচ্ছেদটা রয়েছে সেই অনুচ্ছেদটা রয়েছে। তার মানে আমরা অ্যাকচুয়ালি এই অধিশোষণ প্রক্রিয়াটা শেষ করলাম। সেটা আমরা অনুঘটকের আগে পর্যন্ত, অনুঘটন বা অনুঘটক এর আগে পর্যন্ত আপাতত পড়ালাম, অধিশোষণ প্রক্রিয়াটা শেষ হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা পরের ভিডিওতে এর পরের অংশ আলোচনা করব। এর খুব সংক্ষেপে কি কি কোশ্চেন হতে পারে এখান থেকে একটু দেখে নেব। হ্যাঁ, খুব সংক্ষেপে কোশ্চেনগুলো একটু দেখে নেব। আমি একবার রিডিং পড়ে দিচ্ছি। অধিশোষণ কাকে বলে উদাহরণ দাও। অধিশোষক ও অধিশোষিত পদার্থ কাকে বলে। অধিশোষণ একটি পৃষ্ঠতলীয় ঘটনা ব্যাখ্যা করো। বিশোষণ কাকে বলে। শোষণ কাকে বলে। অধিশোষণ ও শোষণের পার্থক্য লেখো। অধিশোষণ একটি তাপদায়ী বিক্রিয়া ব্যাখ্যা করো। এখানে ডিটেলস আরো কিছু কোশ্চেন আসতে পারে। ভৌত ও রাসায়নিক অধিশোষণের পার্থক্য কি। অধিশোষণের হার উষ্ণতা ও চাপের উপর কিভাবে নির্ভরশীল, এগুলো কিন্তু অনেকটা আলাদা আলাদা করে কোশ্চেন আসবে। ঠিক আছে, হয়তো বললো উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে, এগুলো ব্যাখ্যা আসবে। অধিশোষণের প্রয়োগ, রাসায়নিক অধিশোষণ ও ভৌত অধিশোষণের উদাহরণ। এছাড়াও বিভিন্ন রকমের ছোট ছোট কোশ্চেন এখান থেকে কিন্তু আসতে পারে। বিষয়গুলো পড়লেই আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ভিডিও, পরের ভিডিওটা আমরা অনুঘটক নিয়ে আলোচনা করব।